জানেন আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে 2026-27 সালের বাজেট। অর্থমন্ত্রী জাতীয় সংসদে দুপুরের পর এই বাজেট ঘোষণা করবেন। এই বাজেটকে সামনে রেখে প্রথম আলোর আয়োজন কেমন বাজেট চায়ে আমরা কথা বলবো বাজেট প্রত্যাশা নিয়ে কথা বলার জন্য আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিশিষ্ট ব্যক্তিকে। তাদের একজন সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আরেকজন ব্যবসায়ীদের সঙ্গে কাজ করেন, বিনিয়োগ নিয়ে কাজ করেন, অর্থনীতির বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, অর্থনীতিবিদ। তো আমরা এই দুজনকে আমন্ত্রণ জানানোর আজকে উদ্দেশ্য হচ্ছে বাজেটটি তো একদম শেষ পর্যায়ে, এখন হয়তো বাজেটে নতুন করে কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাজেটটি যাদের জন্য করা হয়, দেশের মানুষের জন্য, ব্যবসায়ীদের জন্য, তাদের দিক থেকে কি প্রত্যাশা আছে, শেষ মুহূর্তে প্রত্যাশা কি সেটি জানবো আমরা তাদের সঙ্গে আলোচনা করে, এবং দেশের যে অর্থনীতির এখন যে অবস্থা তাতে সরকারের করণীয় কি এবং সরকার যেসব উদ্যোগ নিচ্ছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে সংবাদগুলো বাজেট নিয়ে এখন পর্যন্ত জেনেছি, তাতে সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে সেগুলো আসলে কতটা কাজে লাগবে এই নিয়েই কথা বলবো তাদের সঙ্গে। আমি দুইজন অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন বিকেএমই এর সাবেক সভাপতি, উনি পোশাক শিল্পের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত, রপ্তানি খাতে উনার অনেক দিনের অভিজ্ঞতা, উনি ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন নীতি গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মতামত দিয়েছেন, যুক্ত ছিলেন। আছেন ফজলুল হক ভাই। আমার ডান পাশে আছেন মাসুদ রিয়াজ ভাই, উনি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। এছাড়া উনি দীর্ঘদিন কাজ করেছেন বেসরকারি খাতে, বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আইএফসিতে কাজ করেছেন। তো আমরা জানবো বিনিয়োগ পরিবেশ, ব্যবসার পরিবেশ, অর্থনীতি নিয়ে এই দুজনের সঙ্গে। তো প্রথম আমি কথা বলছি ফজলুল হক ভাইয়ের সঙ্গে ব্যবসায়ী হিসেবে। ফজলুল ভাই, যে বাজেটটি দিতে যাচ্ছে সরকার, আগামীকাল ঘোষণা হবে, এখন হয়তো খুব বেশি পরিবর্তনের কোনো সুযোগ নেই, আসলে একজন ব্যবসায়ী হিসেবে আবার একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এই বাজেটে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না যে বাজেটে পরিবর্তন করার আর কোনো স্কোপ আছে থাকার কোনো কারণ, এটা প্রিন্টেড হয়ে গেছে অনেক আগেই। সো প্রত্যাশার জায়গাটা কিন্তু খুবই খুবই নর্মাল। হ্যাঁ, প্রত্যাশা একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা বাজেট যেন দেশের অর্থনীতি একটা চালিকা শক্তি হিসেবে একটা দিক নির্দেশনামূলক জিনিস থাকে যেটা, এবং এই বাজেটটা একদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এই কারণ বিগত দিনগুলিতে বিশেষ করে শেষের 4-5 বছর আওয়ামী সরকারের শেষের কয়েক বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েক বছরের অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা মাসুদ ভাই তো আর অনেক ভালো বলতে পারবেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটা খুবই খুবই খারাপ ছিল, খুবই নড়বড়ে ছিল। এবং এই সরকারের কাছে সেই জন্য এই বাজেটটা একটা চ্যালেঞ্জিং বাজেট। এবং ওই নড়বড়ের অবস্থার পরে এই সরকারের কিছুটা দুর্ভাগ্য, আমি অনেক সময় বলি এই সরকারের দুর্ভাগ্য হচ্ছে সরকার ক্ষমতা নেওয়ার পরপরই বা দায়িত্বে আসার পরপরই ইরানের সঙ্গে যে যুদ্ধটা তৈরি হলো, যেটার উপর একটা বৈশ্বিক একটা পরিস্থিতিটা, এটা একেবারে একটা প্রতিকূল। এবং জ্বালানি আমাদের সামগ্রিক অর্থনীতিতে জ্বালানি একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু আমাদেরকে আমদানি করতে হয় এবং ওই অঞ্চল থেকে আমদানি করতে হয় যে অঞ্চল এখন ক্ষতিগ্রস্ত এবং আমাদের অর্থনীতির অনেকাংশে নির্ভরশীলতা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই তেলের কারণে সারা বিশ্বে একটা অর্থনীতি এক ধরনের স্থবিরতা শব্দটা ব্যবহার করা হয়তো ঠিক হবে না, একটু স্লো, হয়তো ধীর গতির কারণে। এবং ওইখানে ওই ধীর গতির একটা শিকার হচ্ছে পোশাক খাত, যে রপ্তানিও আপনি দেখছেন যে খুব ভালো অবস্থায় নাই গত 7-8 মাস যাবত। সব মিলে সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জিং সময়। তো এই চ্যালেঞ্জিং সময়ে এই বাজেট করাটা খুবই কঠিন এবং এই কঠিন পরিস্থিতি সরকার কিভাবে মোকাবেলা করে সেটা দেখাটাও একটা আগামীকালকের বাজেটে একটা বড় জিনিস। যেটুকু খবরাখবর আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে সরকার এই সামাজিক নিরাপত্তা যে বেষ্টনী যেটা আছে সেটা তো আরো বড় করবে। হ্যাঁ, এবং নতুন যেই পে স্কেল বাস্তবায়ন, সেটাও হয়তো এক ধরনের নিরাপত্তা বেষ্টনী বড় করার, লোকজনকে আরেকটু সুবিধা দেয়া। কিন্তু এইগুলো করতে গিয়ে আবার মূল্যস্ফীতির উপর এটার একটা কি চাপ পড়বে। আমি এইখানে যদি আপনাকে বলি, ধরেন আমরা দেখছি দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি খুবই উচ্চ পর্যায়ে রয়েছে। এখন আপনি সামাজিক নিরাপত্তার বলয়টা সরকার বড় করতে যাচ্ছে সেটা বলছিলেন, এখন আমি সামাজিক নিরাপত্তার আওতায় 2000 টাকা কাউকে ভাতা দিয়ে তার খরচটা যদি 3000 টাকা বেড়ে যায়, এক্স্যাক্টলি এটা কিন্তু অনেকে বলছে যে ওইটা যদি আপনার মূল্যস্ফীতি যদি ওই সাহায্যটা খেয়ে ফেলে তাহলে সাহায্যটা কি হবে। তো এইটা একটা চ্যালেঞ্জ
মানে এই চ্যালেঞ্জটা সরকারকে মানে খুব কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আর আমি মানে মূলত মাসুদ ভাইয়ের কথা শোনার জন্য আজকে বেশি আগ্রহী। তার আগে একটা শেষ কথা বলি, যেটা হচ্ছে যে আমরা যদি বিনিয়োগ, ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে যেটা বলি, যে বিনিয়োগ পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এটা আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমি এখন মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি। মাসুদ ভাই, ফজলু ভাই যেভাবে বলছিলেন যে অর্থনীতিটা এখন যে অবস্থায় আছে, নতুন সরকার গঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসে, তো নতুন সরকারের প্রথম বাজেট, এবং যে সরকারটি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আমরা জানি যে প্রায় 2007 সাল থেকে হিসেব করলে 20 বছর সরকারের পরিচালনার সঙ্গে তাদের যুক্ততা ছিল না। তো মানে অর্থনীতি যে অবস্থায় আছে, এটিকে বলা যায় অনেকাংশে, যে ফজলু ভাইয়ের কথা ধরে যদি আমি বলছি, যে এই সরকারের এই বাজেটটি হতে যাচ্ছে অনেকটা অর্থনীতিকে রিপেয়ার করার বাজেট। তো সেই জায়গায় আসলে আপনি তো রিপেয়ার করবেন একটু ভালো চলার জন্য। তো এই অর্থনীতির যারা যাত্রী, তারা তো সাধারণ মানুষ এবং ব্যবসা বাণিজ্য এরা, তো এই যাত্রীরা কতটুকু নিরাপদ হবে, কিংবা যাত্রীদের জন্য এই যে 1 বছরের জন্য যে বাজেটটি দিতে যাচ্ছে সরকার, তাতে যাত্রীদের জন্য যাত্রাটা, এই 1 বছরের যাত্রাটা কতটা স্বস্তির হবে? ধন্যবাদ সুজেদা। আমার মনে হয় ফজলু ভাই অনেক অর্থনীতিবিদ থেকে অনেক সহজ এবং সুন্দর করে বলেছে যে কি প্রেক্ষাপটে এই বাজেটটা আসছে, কি প্রেক্ষাপটে এই সরকারকে, নতুন সরকারকে, যারা আসলে একটা ভগ্ন অর্থনীতি ইনহেরিট করেছেন উত্তরাধিকার সূত্রে, এবং তারপর বৈশ্বিক কারণে এটা আরো কমপ্লিকেটেড অবস্থায় চলে গেছে, উনি চমৎকারভাবে প্রেক্ষাপটটা দিয়েছে। এখন সেই প্রেক্ষাপটে বাজেট নামক ট্রেনের যাত্রীরা বা অর্থনীতি নামক ট্রেনের যাত্রীরা, সেখানে যাত্রী ইন্ডিভিজুয়ালও আছে, বিজনেসও আছে, এই দুটো মিলেই কিন্তু আমাদের অর্থনীতি এবং অর্থনীতির ইম্প্যাক্ট। তারা কি কতটা ভালো থাকবেন? ওভারঅল তো ভালো নাই। ফজলু ভাই ওইটা দিয়েই একটা খুব গুরুত্বপূর্ণ কথাটা দিয়ে উনি শেষ করেছিলেন ওনার পূর্বের বক্তব্যটা। আমরা যদি দেখি, ধরেন 22 সালের মাঝামাঝি থেকে ইনফ্লেশন যে উপরে উঠেছে, এইটা কিন্তু এই ঠিক আছে 13 থেকে একবার নেমে একটু 9-এর একটু নিচে নেমেছিল, কিন্তু ওই 9.5-ও কিন্তু খুব উচ্চ মূল্যস্ফীতি হিসেবেই এটাকে ধরতে হবে। যদিও এই মূল্যস্ফীতির এটাও সঠিক নাকি, বাজারের পরিস্থিতি বলে যে এটা আরো কয়েক পার্সেন্ট হায়ার। আরো একটা মেথোডোলজিক্যালও একটা বিষয় আছে। আমরা যদি মূল্যস্ফীতির যে বর্তমান বেইজ ইয়ারটা আছে, এটাকে 22-23-এ আনা দরকার। এই 22-23-এ যদি আনি, অটোমেটিক্যালি আপনি দেখবেন কিন্তু এটা আর 9-এ নাই, তার চেয়ে অনেক উপরে আছে। সুতরাং সেই জায়গায় মানুষের কষ্ট হচ্ছে, জীবন যাত্রার ব্যয় বেড়ে গেছে, বিশেষ করে নিম্ন আয়ের তো বটেই। এইবারের এই টানা মূল্যস্ফীতি কিন্তু লোয়ার মিডল ইনকাম, নিম্ন মধ্যম আয়ের এবং মধ্যম আয়ের মানুষকেও অনেক এফেক্ট করছে। তার সাথে সাথে ব্যবসাকে এফেক্ট করছে মাল্টিপল দিক থেকে, এবং এইটার ইম্প্যাক্ট গিয়ে আবার ঘুরে অর্থনীতিতে ফেরত আসছে। মানে একটা ভিশাস সাইকেল তৈরি হয়ে গেছে। অর্থনীতির একদিকে কস্ট অফ ফান্ড বেড়ে গেছে, মানে ইনফ্লেশন হ্যান্ডেল করতে গিয়ে ইন্টারেস্ট রেট হাই রাখতে হচ্ছে, তাদেরকে উচ্চ মূল্যের ক্যাপিটাল অ্যাক্সেস করতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা ব্যবসার হচ্ছে এবং অর্থনীতির হচ্ছে ইনফ্লেশনের কারণে চাহিদা পড়ে গেছে মার্কেটে। চাহিদা যখন কম থাকে, ব্যবসার তো আউটপুট কমে যায়, ব্যবসা তো সারপ্লাস বানিয়ে লস নিয়ে বসে থাকবে না। চাহিদা যখন পড়ে যায়, তখন কিন্তু তার ওভারঅল ইকোনমিক আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস আউটপুট সব কিছু কমিয়ে দিতে বাধ্য হয়, এবং সেটা গিয়ে ইম্প্যাক্ট করে কিন্তু আপনার এমপ্লয়মেন্টে এবং ইনকামে। সেই কষ্টটা কিন্তু যাত্রীরা, ব্যবসায়ী এবং ইন্ডিভিজুয়াল পাচ্ছে। সুতরাং এই বাজেটের অনেকগুলো প্রায়োরিটি আছে। কনটেক্সট ফজলু ভাই চমৎকারভাবে বলেছে, প্রায়োরিটি অনেকগুলো, কিন্তু আমি মনে করি 1 নম্বর প্রায়োরিটি এই মুহূর্তে ওই যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য মূল্যস্ফীতি কিভাবে কমাতে পারবে, কারণ এইটা একটা সর্বগ্রাসী প্রবলেম হিসেবে আবির্ভূত হয়েছে, জনজীবনকে মানে বিপর্যস্ত করছে, ব্যবসার ভাইব্রেন্স কমিয়ে দিয়েছে, কস্ট অফ ক্যাপিটাল বাড়িয়ে দিয়েছে। আর এইটার যদি খুব বেশি সময় ধরে আরও ঊর্ধ্বগতিতে থাকে, আমাদের ট্রেডিং পার্টনারদের সাথে ইনফ্লেশন ডিফারেন্সিয়াল যদি বাড়তে থাকে, এক্সচেঞ্জ রেটের ডিভ্যালুয়েশন প্রেশার ক্রিয়েট হবে এবং বড় আকারের ডিভ্যালুয়েশনে যেতে হবে টাকার। তখন আবার আমার মতো নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ, আমি আবার ইম্পোর্টেড ইনফ্লেশনের চক্করে পড়ে যাব। তাইলে ওই কারণে আমি বলছি এটা একটা ভিশাস সাইকেলে পরিণত হয়ে গেছে, এখানে হাইয়েস্ট নজর দিতে হবে। ওকে, আমরা এটা বললাম যে আমরা আরেকটি বিষয় এবার ফজলু ভাইয়ের কাছে আসি, কথা বলি যে আপনি জানেন যে আমাদের দীর্ঘদিনের এবং 2024 সালে আমরা একটা পরিবর্তন যে হয়েছে, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় এনে যে সরকার বদলের ঘটনাটি ঘটেছে, সেটির পিছনে বড় কারণ ছিল মানে বেকারত্ব।
ক্ষুব্ধ ছিল শিক্ষার্থীরা, যদিও আন্দোলন হয়েছে অন্য ইস্যুতে। তো এই যে বেকারত্ব, এই যে কর্মসংস্থান কমে যাওয়া, এটির সঙ্গে সরাসরি আপনাদের সম্পৃক্ততা। তো গত 2-2.5 বছর সময় অতিবাহিত হয়েছে, আমরা দেখছি আমাদের কর্মসংস্থান তো আসে বিনিয়োগ থেকে। আপনারা কি বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন, নাকি যারা যে পরিমাণ আপনার বিজনেস আছে সেখানে আরো ছোট হচ্ছে, চাহিদা যেটা বললেন মাসরুর ভাই, চাহিদা কমে গেছে বলে আপনি হয়তো ব্যবসা আরো ছোট হয়ে গেছে কিনা? আমরা আপনার কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতিটা আপনার কাছে একটু মানে জানতে চাই। এটাই আমি বলছিলাম যে আমার অভিজ্ঞতা, আমি যতটুকু খোঁজ খবর রাখি তাতে কিন্তু মানে সংকুচিত হচ্ছে ব্যবসা বাণিজ্যের ব্যাপ্তিটা, সংকুচিত হচ্ছে, এটা রপ্তানি খাতে হচ্ছে, এবং যারা মানে নন এক্সপোর্টার, যারা লোকাল মার্কেট ডিল করেন, যেটা মাসুদ ভাই কারেক্টলি বলেছেন যে যখন হাই ইনফ্লেশন হয় এর কারণে তো মানে জিনিসের দাম যখন বেড়ে যায় তখন আপনি কম কিনবেন। খুব সোজা, একেবারে সোজা হয়, আমরা তো অর্থনীতিবিদ না, মানে আমি খুব সোজা ভাষায় বলি, জিনিসের দাম বেড়ে গেছে, আপনি জিনিস কম কিনবেন, এবং এই কম কেনার ইম্প্যাক্ট কিন্তু আপনার প্রোডাকশানে গিয়ে পড়ছে। এবং এইটার কিন্তু আরও যে ভিশাস সার্কেল বলছে, এবং এটার ইম্প্যাক্ট দেখেন আপনি এই বাজেটে আপনি প্রায় 7 লক্ষ কোটি টাকা মানে ইনকাম ফোরকাস্ট করছেন যতটুকু আমরা জানি। হ্যাঁ, এর ভিতরে মানে এনবিআর খাতি প্রায় 6 লক্ষ কোটি টাকা বা তার কিছু বেশি আছে। কিন্তু দেখেন যখন এই সাইকেলটা যদি অ্যাক্টিভেটেড থাকে, দ্যাট মিনস এই কম পারচেজ করা যদি থাকে, তাহলে সরকারের ভ্যাট কালেকশন অটোমেটিক্যালি অনেক কমে যাবে। এবং ভ্যাট হচ্ছে ইনসিডেন্টালি মানে এখন সবচেয়ে বড় কম্পোনেন্ট আপনার এনবিআর সরকারের কর আদায়ের ক্ষেত্রে। মানে আমাদের তো এমনি করের বড় অংশই হচ্ছে মানে পরোক্ষ করে, এবং ভ্যাট বোধহয় দ্য বিগেস্ট কম্পোনেন্ট। হ্যাঁ, তো সেটা কমে যাবে। এবং আমার যদি এখানে লোকাল প্রোডাকশন কমে, আমদানিও কমবে, আমদানি কমলে কিন্তু আমদানি শুল্ক আয়ও কমে যাবে। সো সাইকেলটা একটা আসলে খুবই এক ধরনের খুবই কঠিন সাইকেল। এবং আপনার মূল প্রশ্নে যদি আসি, তো এই কারণে যেটা বলছিলাম যে বিনিয়োগ পরিস্থিতি ভালো করার জন্য অনেক কিছু দরকার। প্রথমত হচ্ছে ব্যাংকগুলোকে আরেকটু চাঙা করা দরকার, এবং এই চাঙা করার ক্ষেত্রে মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স, হ্যাঁ, এটা আরেকটু প্রাইভেট সেক্টরের জন্য তো ব্যাংকগুলোর তারল্য বৃদ্ধি করতে হবে। কিন্তু যখন আপনি দেখেন বড় ধরনের একটা ঘাটতি বাজেট, যেটা অনেকেই মনে করছেন যে আগামীকাল হবে, যে বড় ধরনের ঘাটতি বাজেট আসলে এই ব্যাংকিং সেক্টরের উপরে সরকারের লোন 1 লাখ কোটি টাকার বেশি, এবং যেটা নর্মালি আমরা দেখি যেটা প্রাক্কলিত থাকে তার চেয়ে বেশি করে। সো ওইটা যদি হয় তাহলে আমার বা প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু অ্যাক্সেসটা আরও সংকুচিত হয়ে যাবে। তখন বিনিয়োগের অবস্থাটা মানে রাতারাতি মানে ভালো হয়। এবং আপনি দেখেন জ্বালানির মানে যেই মানে বিনিয়োগের জন্য যেটা খুবই জরুরি, যে জ্বালানির মানে একেবারে নিরবিচ্ছিন্ন সরবরাহ, সেইটার কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। সরকারকে এইখানে নজর দিতে হবে। সরকারকে, যেটা আমরা শুরুতে দুজনেই বলছিলাম, যে সরকারকে অনেক বিষয়ে নজর দিতে হবে বিকজ অফ দ্য সার্কামস্ট্যান্সেস। মানে এর মধ্যে আমি যদি বলি যে মানে আপনি ফাইন্যান্সের কথাটা বললেন, যে ফাইন্যান্স ঠিক আছে, যে এখানে উচ্চ সুদ, টাকা পাচ্ছেন না, তো সেটি একটি আছে। মানে এর সঙ্গে তো অনেকগুলো, যে কস্ট অফ ডুইং বিজনেস, মানে এই সরকারও নানা সময় অর্থমন্ত্রী বলেছেন যে তিনি ব্যবসার পরিবেশটা সহজ করতে চান। এইখানে কি কি মানে আপনি ধরেন, ঠিক আছে, আপনি যখন কোনো প্রফিট দেখবেন, ভালো প্রফিট আছে, এখানে আপনি উচ্চ সুদে হয়তো বিনিয়োগ করবেন, কিন্তু ব্যবসা করতে গিয়ে আপনার যে লাইসেন্সিং, যে অনুমোদন, যে প্রক্রিয়া সহজ করার, সে জায়গাটাতে আসলে সেটা তো আর টাকার বিষয় না, সেটা তো সরকারের পলিসির বিষয়। সে জায়গায় কোনো পরিবর্তন করলে কি উন্নতি হবে বিনিয়োগ পরিবেশে? শুধু পলিসির বিষয় না, সেখানে টাকার বিষয় আছে। কারণ আপনি এই লাইসেন্সিংগুলি পেতে আপনাকে যেমন ঘুরতে হয়, প্রচুর টাকাও খরচ করতে হয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ, আমি কারো সুনির্দিষ্ট কোনো নাম বলছি না, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ, তো এইখানে সরকারের শুধু সদিচ্ছা থাকলেই হবে না, সরকারকে এনশিওর করতে হবে, সরকারের যারা মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি যারা আছে, সেটা আমলাতন্ত্র শুরু করে একেবারে টোটাল ইমপ্লিমেন্টিং এজেন্সি যারা, সরকার বলতে আমি যদি পলিটিক্যাল পার্টটাকে ধরি, সবাই মিলিয়ে হয়তো সরকার, কিন্তু আমি যদি পলিটিক্যাল লিডারদের কথা বলি যারা সরকার পরিচালনা করছে, নেতৃত্ব দিচ্ছেন, শুধু তাদের সদিচ্ছা এনাফ না। মানে তাদের সদিচ্ছাটা হয়তো পুরো জিনিসটা শুরু, কিন্তু তাদের এই সদিচ্ছাটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেইটা যদি তারা প্রপারলি মনিটর করতে না পারে এবং এনশিওর করতে না পারে, তাহলে কিন্তু এই সদিচ্ছার কোনো রেজাল্ট কিন্তু আমরা পাবো না। এবং আমরা বরাবরই এটা দেখি, অনেক সময় আমরা দেখি যে সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক সদিচ্ছার কথা, অনেক ভালো ভালো কথা আমরা শুনি, তাদের আমরা আশ্বস্ত হয়ে আসি, কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটা রিয়েলিটিটা ভিন্ন হয়ে যায়, ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখি না। ওকে, আমরা এবার মাসরুর ভাইয়ের কাছে জানতে চাইবো। মাসরুর ভাই, আপনি জানেন যে আমাদের এবারের বাজেট হচ্ছে, ফজলু ভাই বলছিলেন যে মানে বাজেটের বড় দুর্বলতা হচ্ছে বাস্তবায়ন। তো আমরা 9 লক্ষ প্রায় 38,000 কোটি টাকার বাজেট, এত বড় বাজেট আমরা যখন ছোট বাজেট ছিল তখনও দেখেছি যে বাস্তবায়নের
দুর্বলতা, এত বড় বাজেটের বাস্তবায়নের মতো অবস্থা, যে আমাদের আমলাতন্ত্র, যে আমাদের সবকিছু তো বিদ্যমান আছে, সেই অবস্থাটা আছে কিনা, আসলে আমাদের সেই সক্ষমতাটুকু আছে কিনা? সক্ষমতা খুব দুর্বল, এবং এটা গত তাহলে আমরা কেন বড় বাজেট বছর করছি? দুয়েকে আরো দুর্বল হয়েছে। আমি সেখানে আসছি। সক্ষমতার কিন্তু একেবারে বাস্তবায়ন সক্ষমতার একটা শুরুর দিক হলো, আমি এই যেখানে ফাইন্যান্সিংটা শুরুতে আনতে চাই, কারণ আপনি তো বাস্তবায়ন করতে পারবেন যখন টাকা থাকবে। টাকা থাকবে। তারপর হলো বাস্তবায়ন সক্ষমতা। তো এইখানে কিন্তু বাস্তবায়ন করা যাবে নাকি যাবে না, এটার প্রথম প্রশ্নটাই আসবে, সেই বাস্তবায়নের টাকাটা কি পাওয়া যাবে? তো ফজলু ভাইয়ের কথা ধরে আমি বলতে চাই, উনি যেটা বলেছেন যে প্রায় 7 লক্ষ কোটি টাকার সমান রেভিনিউ টার্গেট করা হয়েছে, রাজস্ব, এর প্রায় বেশিরভাগই ট্যাক্স রেভিনিউ এনবিআর কে কালেক্ট করতে হবে। এইটা তো রিয়েলিস্টিক না বর্তমান বাস্তবতায়, কারণ এমনিতেই আমাদের ট্যাক্স সিস্টেমে অনেক দুর্বলতা আছে, কাঠামোগত দুর্বলতা আছে। আপনি বলছিলেন পরোক্ষ করের ইয়ে হলো 68% আমাদের টোটাল। তো তার সাথে সাথে অর্থনীতি যখন দুর্বল হয়ে যায়, তো রাজস্ব আহরণের ভিত্তিটাই তো দুর্বল হয়ে গেল, তাই না? তো আমি সেখানে এই যে টার্গেট করা, এবং এই বছরটা কিন্তু সেটার একটা আর্লি ওয়ার্নিং। আপনি জানেন 10 মাসে 1,02,000 কোটি টাকা রেভিনিউ আদায় শর্টফল হয়েছে। Shortfall আছে। এইটা বাংলাদেশে প্রথমবারের মতো এত বড় বড় একটা শর্টফল হয়েছে। আগামী বছরেও তো গ্রোথ 5% উঠবে নাকি এটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট, কারণ গ্রোথ ড্রাইভারগুলো তো স্লাগিশ সবগুলো। সুতরাং প্রথম জিনিস হলো যে টাকাটাই তো থাকবে না, তখন গিয়ে ব্যাংক বরোয়িং এর জন্য স্ক্র্যাম্বল করবে। ব্যাংক বরোয়িং হয়তো যা আছে তার চেয়ে একটু বেশি নিলেও ওভারঅল তখন কাট ছাটে যেতে হবে, আমরা যেটা দেখি রিভাইজড এডিপি রিভাইজড বাজেটে। তো প্রথম বাস্তবতার ধাক্কাটা আসবে আমার মনে হয় ফাইন্যান্সিং এর যে ধরনের পরিকল্পনা করা হয়েছে, সেই জায়গাটায় অনেক বাস্তবতার সাথে সেটা হয়তো সম্ভব না হওয়ার ঝুঁকিটাই বেশি। দ্বিতীয় বাস্তবায়নের বিষয়ে আসে সক্ষমতা। সেই জায়গায় আমাদের বরাবরই আমাদের বাস্তবায়নের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এটা দুর্বল। ব্যুরোক্রেসি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয় আছে, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বলে একটা বিষয় আছে, এটা আমাদের অত্যন্ত দুর্বল, এবং এখানে বিভিন্ন ধরনের গভর্নেন্স সমস্যাও আছে। আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি লাস্ট 5-10 বছর যদি দেখি, আমরা 80%-এর উপরে যেতে পারি না, তাও রিভাইজড এডিপির হয়তো 80%। আর গত 2 বছরে যেটা হয়েছে, লাস্ট ফিসক্যাল ইয়ার যেটা শেষ হয়েছে, এটা বোধহয় 15 বছরের মধ্যে লোয়েস্ট ছিল। আমি পার্সেন্টেজটা এক্স্যাক্টলি আমার মনে নাই। এই বছরেরও প্রথম 8-9 মাস এটা 15 থেকে 20 বছরের মধ্যে লোয়েস্ট। এটার কারণ হলো এই গণ অভ্যুত্থান পরবর্তী 18টা মাস রাজনৈতিক সরকার ছিল না, সেটার একটা বড় কারণ। দ্বিতীয় হলো গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় কিন্তু আমাদের সিভিল সার্ভিস এফেক্টেড হয়েছে। সিভিল সার্ভিসে ধরেন যে সার্টেনটি, গতি, এবং সেখানে অবভিয়াসলি সেখানে পলিটিসাইজেশন ছিল, সেটা ক্লিন করার এই কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, অথবা এটাকে প্রপারলি গত 21 মাসে এখনো ম্যানেজ করা যায় নাই, যার ফলে এই বাজেট বাস্তবায়ন পৃথিবীর যে কোনো দেশেই সিভিল সার্ভিস ইজ ক্রিটিক্যাল। এখন সেই সিভিল সার্ভিস কি একেবারে আগের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা তা তো আছেই, কিন্তু যে মৌলিক যে স্টেবিলিটি সিভিল সার্ভিসের গত 21 মাসে যেটা আমরা দেখেছি, সেটা কি স্টেবল হয়েছে, স্টেবিলাইজ করেছে? আমার মনে হয় না এখনো। অনেক জায়গায় আমরা শুনেছিলাম প্রজেক্ট ডাইরেক্টর পালিয়ে গেছিল, সেই প্রজেক্টগুলোর কি অবস্থা। তো আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক সক্ষমতার জায়গাটা এই এখন এগেন এই বর্তমান সরকারের এটাতে কোনো মানে দোষ নেই, তারা ইনহেরিট করেছে, কিন্তু এটা 3 মাসের মধ্যে তারা সলভ করতে পারতো না। 3 মাসের মধ্যে বাজেট দিতে হচ্ছে, এইটা কিন্তু মিডিয়াম টার্ম বা মধ্যম মেয়াদে ঠিক করতে হবে, কিন্তু ব্যবস্থা নিতে হবে এই বাজেট থেকেই। কেননা বাজেটের যে জায়গাটায় এখানে একটা রোল আছে, আপনি যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে চান, এটা একটা সংস্কারের সব কিছু বাজেট থেকে আসে না, কিন্তু এটার জন্য যে টাকাটা লাগবে সেটা তো বাজেট থেকে আসবে। শুরু করতে হবে এখনই। এখন আমি ফজলু ভাইয়ের কাছে যাচ্ছি, যে সংস্কারের বিষয়টা দিয়ে শেষ করেছেন। তো সংস্কারের মানে এটি হচ্ছে ব্যবসায়ীরা দিক থেকে সংস্কারের দাবিটা দীর্ঘদিনের, এবং আমরা জানি যে আপনারা সবসময় বলে থাকেন করের ক্ষেত্রে, কারণ করের বিষয়টা নিয়ে ব্যবসায়ীদেরকে সবচেয়ে বেশি, সাধারণ মানুষ হয়তো বছরে একবার দিয়ে দেয়, আপনাকে প্রতিদিনই ব্যবসা করতে গেলে প্রতিদিনই করের লোকজনের সঙ্গে কাজ করতে হয়। তো এনবিআর সংস্কারটা আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমরা দেখেছিলাম যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2টো ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি আপাতত থমকে আছে। তা আপনি কি মনে করেন যে এখন যে করের ব্যবস্থা, সেখানে আপনার সঙ্গে আমার এইখানে আলোচনার আগেই ইনফরমাল আলোচনা হচ্ছিল যে এনবিআর এর জায়গা থেকে আসলে
কি কি সংস্কার আপনারা চান, যে এই সরকারের সময় সংস্কারগুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিএনপি, আপনারা কি ধরনের সংস্কার আশা করেন? আমরা সংস্কার বলতে যেমন জানেন, দুই ভাগ করলে যে প্রবলেম সলভ হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, মানে আসলে আমি যে বারবার যেটা বলি যে ইমপ্লিমেন্টেশনে গিয়ে যদি আপনি যদি সংস্কার না করতে পারেন, তাহলে আমরা কিন্তু পলিসি মেকিং টেকিং যাই থাকুক, আমরা যারা ব্যবসায়ী, আপনি যেটা বললেন, প্রতিদিন আমাদেরকে ইমপ্লিমেন্টেশন যারা করছে তাদের সঙ্গে মানে ইন্টারাকশন করতে হচ্ছে, এবং ওই জায়গাটায় যদি আপনার রিয়েল সংস্কার না হয়, অ্যাটিটিউডের যদি একটা সংস্কার না হয়, এখন এই অ্যাটিটিউডের সংস্কারটা শুধু পলিসি দিয়ে মানে সংস্কার করা সম্ভব কিনা আমি জানি না, মানে এটা একটু গবেষণার বিষয় আছে। যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদের অ্যাটিটিউড, তাদের মানে অনেস্টি, এগুলো যদি না হয়, হ্যাঁ, এবং ব্যবসায়ীরা ডিজনেস্ট হওয়ার পরামর্শটাও অনেক সময় তারাই দেয়, হ্যাঁ, যে আপনারা এইভাবে আসেন, কেন ভাই আপনি 100 টাকা খরচ করবেন, আপনি 50 টাকা খরচ করেন, 10 টাকা 20 টাকা আমাকে দেন, আপনি 30 টাকা আপনিও কিছু লাভ করেন, আমিও কিছু লাভ করি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, যে সরকার তো আসলে নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, সবসময় মানে একটি মানে মানুষকে খুশি করার চেষ্টা থাকে বাজেটের মাধ্যমে, ব্যবসায়ীদেরকেও খুশি করার চেষ্টা থাকে। তো এই বাজেটে আমরা দেখছি যে ব্যবসায়ীদের খুশি করার অনেকগুলো, আমরা যেটুকু জানতে পেরেছি, তো ব্যবসায়ীরা আসলে কি খুশি হন? না, খুশি শব্দটা আসলে খুবই আপেক্ষিক, এবং এটা কাউকে খুশি করাটা খুব পৃথিবীর কঠিনতম কাজ। হ্যাঁ, আপনার ফ্যামিলিতে 3 মেম্বারকে সবসময় খুশি রাখাটা এটাই ইম্পসিবল ব্যাপার। সো আপনি একটা সরকারের পার্সপেক্টিভে আপনি 20 কোটি 18 কোটি জনগণকে খুশি রাখতে পারবেন, এইটা আবার ব্যবসায়ীদের ভিতরে দেখা গেল মানে আমি খুশি আপনি খুশি না, আপনি খুশি আবার মাসুর ভাই খুশি না, এরকম হতে পারে। কারণ সবার ব্যবসার ধরন তো একরকম না। একটা পলিসিতে কেউ হয়তো বেনিফিটেড হলো, যিনি বেনিফিটেড হলো উনি খুশি, এবং ওই একই পলিসিতে হয়তো আরেকজন মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উনি মনে করছেন উনি খুশি আচ্ছা, না। আমরা আরেকটা বিষয়, যেহেতু ব্যবসায়ী হিসেবে আপনি কাজ করছেন, আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বন্ধ কারখানা চালুর কিছু তহবিল গঠন করেছে এবং সেজন্য ঋণ সহায়তা দিচ্ছে, এবং এটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান বাড়ানো। এটাতে কি কোনো মানে আপনি কি মনে করেন ব্যবসায়ী হিসেবে এই উদ্যোগ কি ঠিক আছে? আপনি ইট সাউন্ডস ভেরি গুড, আমি যদি বলি এক কথা যদি বলি সাউন্ডস ভেরি গুড, বাট এটার ইমপ্লিমেন্টেশন আদৌ কতটুকু কার্যকর হবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, কারণটা হচ্ছে আপনি দেখেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি পার্সপেক্টিভ বুঝতে হবে যে আপনি এখানে একটা শর্ত আছে যে যারা এই বন্ধ কারখানা, এবং এখানে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা শর্ত আছে, ঋণ খেলাপি হলে তো পাবে না। হ্যাঁ, এখন আমি গ্রাউন্ড লেভেলে ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসার যে পার্সপেক্টিভ বুঝি, তাতে শুধুমাত্র চলতি মূলধনের কারণে কারো ব্যবসা বন্ধ হয়েছে, অ্যাটলিস্ট গার্মেন্ট সেক্টরে, হার্ড টু বিলিভ। হ্যাঁ, মানে এটা যার ব্যবসা বন্ধ সে কোনো না কোনোভাবে মানে হয়তো বা ঋণ খেলাপি আছে। এখন বিচ্ছিন্নভাবে 2-1টা কারখানা আপনি খুঁজে পেলেও পেতে পারেন। এইখানে আমার মনে হয় যে মূল ফোকাস দেওয়া দরকার ছিল যারা স্ট্রাগল করছেন, চালু আছেন, স্ট্রাগল করছেন, যাদের রিয়েল মানে পটেনশিয়াল আছে। যেমন ওইখানে কিছু ভালো জিনিস আছে, যেমন বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে ইনভলভ করা হয়েছে, এফবিসিসিআইকে ইনভলভ করা হয়েছে, বাট এফবিসিসিআইয়ের কোনো বডি নেই। হ্যাঁ, সে নন ফাংশনিং। হ্যাঁ, বাট ওইখানে কিন্তু আবার এফবিসিসিআইয়ের একটা ছাড়পত্রের একটা মানে, তার মানে হচ্ছে আপনি বিজিএমই বিকেএম হচ্ছে গার্মেন্ট সেক্টরের, এবং গার্মেন্ট সেক্টরের বাইরে হলে আপনাকে এফবিসিসিআই থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি আপনার পটেনশিয়াল আছে, এই সেই আপনি যে বয়েন্টটা তৈরি করবেন সেই বয়েন্টটা সার্টিফাই করবেন। এফবিসি তো কোনো মানে ওই অর্থে কোনো ফাংশনিংই না। হ্যাঁ, নন ফাংশনিং একটা অর্গানাইজেশন দীর্ঘদিন যাবত। সো তারা কিভাবে সার্টিফাই করবে? সো এই অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে। উদ্যোগটা ভালো, কিন্তু আমার মনে হয় মানে উদ্যোগটা আরো সেই বাস্তবায়নের জায়গাটা, এবং এটা আসলেই মানে নিডটা অ্যানালাইসিস করে তারপরে এই টাকাটা স্যাংশন করলে ভালো হতো। আমার মনে হয় যে একটু স্যাংশনের ক্ষেত্রে একটু তাড়াহুড়া করা হয়েছে। এই টাকাটা স্যাংশন করার আগে এটা নিয়ে আরেকটু মানে স্যাংশন করার পর এখন গবেষণা হচ্ছে, হয়তো আগামী দিনে আরও চেঞ্জ হবে, বাট বেসিক কনসেপ্টটা ভালো, কিন্তু এটা যাতে টাকাটা আসলে কাজে লাগে। এবং আরেকটা জিনিস সতর্ক থাকা দরকার, এই টাকাটা যেন আবার লুটপাটে পরিণত না হয়। হ্যাঁ, যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধ কারখানা চালু করার ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি যে অনেকে আবার চালু কারখানাকে বন্ধ দেখিয়ে টাকা নেওয়ার মানে পায়তারা করছে, এটা শোনা যায় মার্কেটে। আমি একটু মাসুর ভাইয়ের কাছে যাব। মাসুর ভাই, আপনার কাছে যাব হচ্ছে বিনিয়োগ নিয়ে, বিদেশি বিনিয়োগ। আপনি দীর্ঘদিন বিদেশি বিনিয়োগ, বিদেশিদের সঙ্গে কাজ করেছেন। মানে বিদেশি বিনিয়োগ আমরা শুনেছি, মানে অতীতেও শুনেছি বিভিন্ন সরকারের সময়, যে বিদেশি বিনিয়োগের ব্যাপক আগ্রহী বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে। রিয়েল গ্রাউন্ডটা কি আসলে? আপনি তো তাদের সঙ্গে প্রতিদিনই কথা বলেন, এবং দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে রিয়েল গ্রাউন্ডটা কি আসলে? কি খুব বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বিদেশি বিনিয়োগকারী? আসলে রিয়েল গ্রাউন্ডটা বাংলাদেশের সম্ভাবনা, নির্দিষ্ট জায়গায় সম্ভাবনা আছে, সেটা নিয়ে নির্দিষ্ট
টাইপের বিনিয়োগকারীরা অবহিত, কিন্তু গ্লোবালি বাংলাদেশ এখনো সত্যিকার অর্থে একটা অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে। সেটা কি ব্র্যান্ডিং এর কারণে নাকি বাংলাদেশের রাজনৈতিক? হ্যাঁ, এইটার কয়েকটা কারণ। একটা হলো যে পারসেপশনটা এখনো মানে অত পজিটিভ না, যে আমরা এটা ব্র্যান্ডিং এর সাথে কিছুটা যুক্ত, কিন্তু ব্র্যান্ডিং এর পেছনে তো আপনার সাবস্ট্যান্স থাকতে হয়, দেন ব্র্যান্ডিং এর এফোর্ট থাকতে হয়। তো দুই জায়গাতেই সমস্যা আছে। ব্র্যান্ডিং এফোর্টটা কখনোই ছিল না, আর সাবস্ট্যান্সে অনেক ধরনের দুর্বলতা আছে, মানে ব্র্যান্ডিংটাকে যা সাপোর্ট করবে। আপনি যদি বলেন ইউরোপ, নর্থ আমেরিকা, এইসব জায়গার মানে অ্যাভারেজ বিনিয়োগকারীরা যারা এশিয়াতে ইনভেস্টমেন্ট করে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, জার্মানি পৃথিবীর অন্যতম ধনী ইকোনমি এবং বড় ইনভেস্টর ওয়ার্ল্ড ওয়াইড। তাদের একটা ফেডারেশনই আছে, ফেডারেশন অফ জার্মান ইনভেস্টর্স ফর এশিয়া, মানে যারা এশিয়াতে ইনভেস্ট করে। সেখানে যদি যান, বাংলাদেশ খুব বেশি আসলে উপরের দিকে নাই তাদের রাডারের মধ্যে, রাইট? আমি একটা উদাহরণ দিলাম যে ইউরোপ বা নর্থ আমেরিকার সেই জায়গায় আমরা সেইভাবে এখনো উঠে আসিনি। আমাদের যেই জায়গাটায় আমরা উঠে এসছি সেটা হলো পূর্ব এশিয়া বা উত্তর এশিয়ার কিছু দেশ, সেটা চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইভেন আমি বলবো যে মিডল ইস্টের কিছু দেশের যারা, যেখানে সারপ্লাস ক্যাপিটাল আছে, তারা বাংলাদেশকে এখন চিন্তা করছে। জাপান, ওই যে নর্থ এশিয়ার দেশ হিসেবে, সেই জায়গাগুলোয় বাংলাদেশ আইডেন্টিফাইড হয়েছে। ওই যে বললাম সুনির্দিষ্ট কারণে, একটা হলো যে বাংলাদেশের আভ্যন্তরীণ এই 18 কোটি মানুষের দেশ, ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ইয়াংগেস্ট ওয়ার্কিং এজ পপুলেশন, এটার একটা বড় বেনিফিট আছে। এটার বেনিফিটটা যারা বুঝতে পারে তারা নিচ্ছে। দ্বিতীয়ত ইন্টারেস্টেড হয়েছে যাদের সাথে আমাদের জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি আছে, যেমন ইউরোপ আমেরিকার তুলনায় জাপান আমাদের অনেক কাছে, ইউরোপ আমেরিকার তুলনায় চায়না, সৌদি আরব, ইউএই আমাদের কাছে, এবং তাদের আমাদের সম্বন্ধে যে ধারণাটা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড যে জেনারেল পারসেপশন, তার চেয়ে একটু বেটার ইনফরমেশন আছে তাদের কাছে, এবং তারা সেখানে জানে যে এখানে সমস্যা আছে, বিনিয়োগ পরিবেশ দুর্বল, কিন্তু এখানকার বিজনেস পোটেনশিয়াল সার্টেন ফ্যাক্টরে, সার্টেন এরিয়াতে ভেরি স্ট্রং। একবার ঢুকে গিয়ে যদি বসে থাকা যায়, পারসিস্টেন্ট এফোর্ট দেওয়া যায়, তাহলে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। এইটা তারা অ্যাডেড এফোর্ট দিয়ে বের করেছে। সুতরাং রিয়ালিটিটা হচ্ছে গ্লোবালি বাংলাদেশ এখনো হাই ইনভেস্টমেন্ট অপরচুনিটি জায়গা হিসেবে পরিচিত না, কিন্তু রিজিওনাল ইনভেস্টররা বাংলাদেশ সম্বন্ধে আস্তে আস্তে ইন্টারেস্টেড হচ্ছে। তার মধ্যে অন্যতম আমি বলবো জাপান, চায়না, সিঙ্গাপুর, আর তার সাথে সাথে এইদিকে মিডল ইস্টের কয়েকটা দেশ। জাপান এখন এই নর্থ এশিয়া বা নর্থ ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ, তাদের আবার বাংলাদেশে আগ্রহী হওয়ার কারণ শুধুমাত্র মার্কেট নয়। দেখেন, পৃথিবী জুড়েই কিন্তু এফডিআই এর সাথে জিওপলিটিক্সের সম্পর্ক আছে ওতপ্রোতভাবে, এবং পৃথিবীর অনেক দুর্বল দেশ বা ফরমার সোশ্যালিস্ট ইকোনমি দক্ষিণ এশিয়াতেই আছে, ব্যাপক এফডিআই পায় গত 15-20 বছর ধরে। এটার কারণটা হলো এফডিআই সাধারণত আসে ওয়েস্টার্ন ক্যাম্পের দেশগুলো থেকে, সেটা এশিয়ার দেশই হোক, মিডল ইস্টই হোক, আর মানে ইউরোপ আমেরিকাতে হোক। সেইখানে যখন অ্যালাইনমেন্ট ভালো হয়েছে, সেই দেশগুলো সেটার অ্যাডভান্টেজ নিয়ে এফডিআই নিয়ে আসতে পেরেছে অনেক। আমরা জিওপলিটিক্সের সাথে বাংলাদেশকে এখনো, বাংলাদেশের বিনিয়োগ প্রসপেক্টকে কৌশলের সাথে এখনো ইন্টিগ্রেট করতে আপনার কাছে পারি। আবার আসবো। আমি ফজলু ভাই, আমি যদি জানতে চাই, ধরেন আপনি দীর্ঘদিনের একজন ব্যবসায়ী হিসাবে, আপনি এই বাজেট থেকে যে আপনি সরকারের কাছ থেকে কোন 3টে জিনিস সবচেয়ে মানে প্রায়োরিটি বেসিসে আশা করেন? যা বিজনেস, মানে কথা হচ্ছিল বিনিয়োগ নিয়ে, বিদেশি বিনিয়োগ নিয়ে কথা হচ্ছিল, তো দেশি বিনিয়োগটা দরকার হচ্ছে, দেশি বিনিয়োগকে দেখেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়। তো দেশি বিনিয়োগকারী হিসেবে আপনি অনেকগুলো অবস্ট্রাগল বলছিলেন যে কেন বিনিয়োগ হচ্ছে না, তো এগুলো আগামী বাজেটে আপনি কোন 3টি বিষয় সবচেয়ে বেশি প্রত্যাশা করেন যেটি বিনিয়োগকে? এখন ধন্যবাদ। আমি ব্যবসায়ী হিসেবে সামগ্রিকভাবে বিনিয়োগ পরিস্থিতিটা ভালো থাকবে, হ্যাঁ, এটাই প্রত্যাশা করি। বিনিয়োগ পরিস্থিতি ভালো থাকার জন্য প্রথম যে জিনিসটা দরকার, সেটা রেট অফ ইন্টারেস্ট অনেক কমানো। এবং রেট অফ ইন্টারেস্ট কমাইতে গেলে, যেটা মাসুর ভাই পরিষ্কার বলেছেন, যে আমরা যখন ইনফ্লেশন রেট অনেক হাই থাকে, তখন আপনি রেট অফ ইন্টারেস্ট আপনি কমাইতে পারেন না। মানে এটা অর্থনীতির নানান রকম হিসাব নিকাশ আছে। সো ওই ঘুরে ফিরে কিন্তু আবার সেই মানে ওই আপনার মূল্যস্ফীতির ব্যাপারটাই চলে যাচ্ছে। নাহলে, কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে হলে আপনি রেট অফ ইন্টারেস্ট কমাইতে পারবেন না। এবং রেট অফ ইন্টারেস্ট কমানোর সঙ্গে সঙ্গে আপনার জ্বালানির যেই
সরবরাহ, এটা সুনিশ্চিত করতে হবে। এইটা সুনিশ্চিত করার জন্য বাজেটে কোনো দিক নির্দেশনা যদি থাকে, এবং শুধু দিক নির্দেশনা থাকলে হবে না, আমরা আসলে গ্রাউন্ড লেভেলে দেখতে চাই যে মানে এটা আনইন্টারাপ্টেড। মানে আপনি আপনি এবং এখানে যদি যুক্ত করি যে সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, 16% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখানেও আপনারা এটাতে একটু বলছেন যে প্রোডাকশন কস্ট বাড়বে। তো এই জায়গায় আপনি যদি ব্যবসা হিসেবে সুনির্দিষ্ট করে বলেন যে আপনি করের জায়গায় এবং আপনার ব্যবসা করার ক্ষেত্রে সহায়তা হিসেবে কোন তিনটে একদম সরাসরি চান যে সরকার এই তিনটি জিনিস মানে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের জন্য মানে এটা আমি এটা বললাম, এক হচ্ছে যে মানে ফাইন্যান্সটা অ্যাভেলেবেল করা উইথ লোয়ার ইন্টারেস্ট রেট। এখন এরপরে হচ্ছে যে জ্বালানির সরবরাহটা নিশ্চিত করা, এটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দেন দ্য প্রাইস। আপনি যদি বলেন, হ্যাঁ, আপনি যদি আপনি প্রাইস বাড়াচ্ছেন আবার পাশাপাশি আবার সাপ্লাইও ডিসরাপ্টেড হচ্ছে, তাহলে তো কোনো লাভ হলো না, আপনি জাস্টিফাই করতে পারতেছেন না। হ্যাঁ, যেমন আমাদেরকে আমি সরকারের শেষ দিকে আপনার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 1 লাফে মানে গ্যাসের মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছিল, হ্যাঁ, দ্বিগুণেরও বেশি করা হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ওর পরে গ্যাসের সরবরাহ আরও কমে গেছে। সো এই দুটো জিনিস এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত মানে ইম্পেডিমেন্টসগুলো আছে, যেমন ইন্টারনাল যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেক দুর্বলতা আছে। হ্যাঁ, আপনার পোর্ট এফিসিয়েন্সি এখনও আন্ডার কোশ্চেন মার্ক। ওইটা মশুর ভাই এক্সপার্ট, ওইটা মাসুর ভাই জিজ্ঞেস করলে তো বলতে পারবেন যে পোর্টের আমরা আসলে মানে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এবং আমরা মাঝে মাঝে বলি যে আমরা ওই আবার অন্য প্রসঙ্গে চলে আসে যে আমরা ওই একটা আপার ক্লাসে ওঠার জায়গায় যাচ্ছি যে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে, কিন্তু আমরা আপার ক্লাসের লোকজন যেই এই ফ্যাসিলিটিগুলো পায়, আমরা তো সেই ফ্যাসিলিটি ধারে কাছেও নাই। সো আমার ওই যারা অনেক ভালো ভালো ফ্যাসিলিটি কম পাচ্ছে, ফ্যাসিলিটি নিয়ে আমরা আপার ক্লাসের লোকজনদের যারা অনেক ভালো ফ্যাসিলিটি নিয়ে আছেন, তাদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করার মানে সময় চলে আসছে। সো সব মিলিয়ে মানে এই বাজেটে একটা ওই এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতিমূলক কিছু ব্যাপারও থাকতে হবে। মানে এলডিসি থেকে আমরা ওই যে 2 বছর বা 3 বছর সময় বৃদ্ধি পেলাম, তারপরে নাকি তেল দিয়ে ঘুমাইলাম, আবার যখন সময় আসবে তখন আবার চিল্লাচিল্লি করবো, ওইটা না করে এইখানেও বাজেটে একটা সুনির্দিষ্ট মানে পদক্ষেপ থাকা দরকার। আমি মানুষের জায়গা থেকে যদি মাসুর ভাই আপনার কাছে জানতে চাই, ধরেন বাজেট এমন একটা জিনিস যে মানে সরকারের কোনো নীতি গ্রহণের মাধ্যমে দেশের আপামর মানুষকে, সেটা যে শ্রেণীরই মানুষ হোক, মানুষকে প্রভাবিত করে, হয়তো অন্য কোনো নীতি এতটা করে না। তো সেই জায়গায় সাধারণ মানুষের জায়গা থেকে সাধারণ মানুষ তো আসলে চান মানে তার কাছে মানে ব্যবসায়ী হিসেবে ধরেন ফজলু ভাইয়ের যেসব চাওয়া সে দ্রব্যমূল্যটা চায় নিয়ন্ত্রণের মধ্যে থাকুক, তার যে আয় আছে সেটা দিয়ে যেন সে তার জীবনযাত্রার ব্যয়। সে জায়গায় সরকারের মানে অন্যতম আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করেন, কিংবা সরকারের করণীয় জায়গাগুলো সবচেয়ে বেশি? 3-4টা জিনিস আমি হাইলাইট করতে চাই। প্রথম, আমি আমাদের একদম সর্বপ্রথম দিককার আলোচনাটায় ইনফ্লেশনের অভিঘাত যদি আমরা না কমাতে পারি, তাহলে এই মানুষের কষ্ট, জীবনযাত্রার ব্যয় এবং সেখান থেকে যে কষ্ট, সেটা কিন্তু কমবে না। এবং ইনফ্লেশনের অভিঘাত কমাতে গেলে বাজেট অ্যাজ এ ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফিসক্যাল পলিসি ইনস্ট্রুমেন্ট, সে ইনফ্লেশনের যুদ্ধটাকে সহজ করবে নাকি দীর্ঘায়িত করবে, সেই কৌশলটা বাজেটের যাতে সঠিক জায়গাতে থাকে। যেমন একটা বিষয় হলো বাজেটের সাইজটা নিয়ে। বাজেট নর্মালি আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, মানে হলো মার্কেটে খুব বেশি যাতে লিকুইডিটি ইনজেকশন না হয়। কিন্তু সরকার তো বলছে টাকা দিয়ে মানে বেশি করে টাকা ঢালবে। সো সেটা তো আবার আপনার যে মনিটারি পলিসির আমরা স্ট্যান্স আছে, স্ট্র্যাটেজি আছে, তার বৈপরীত ধর্মী, তার সাথে কন্ট্রাডিক্টরি। বাজেট সাইজ আমি আগের চেয়ে বাড়বে না ওটা বলছি না, কিন্তু বিনা কারণে বা ক্রিটিক্যাল কারণ ছাড়া যদি এই বাজেট সাইজটা বাড়ে 1,38,000 কোটি টাকার মতো, সেটা কিন্তু মানে এবং সেটার যদি 80%ও বাস্তবায়ন হয়, মার্কেটে লিকুইডিটি ইনজেকশন হয়ে ইনফ্লেশন ফাইটটা দুর্বল হয়ে যেতে পারে। সুতরাং আমার যদি আনঅ্যাভয়েডেবল রিজনে, ন্যাশনালি ক্রিটিক্যাল রিজনে, হিউম্যান ক্যাপিটাল, ইকোনমিক রিটার্নের কারণে বাড়াতেই হয়, সেইটা কাউন্টার মেজার্স কি হবে ইনফ্লেশনকে কম রাখার জন্য, সেইটা কিন্তু কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? তো সেটার জন্য যেটা হতে হবে, আমার যেমন সাপ্লাই সাইড এই মুহূর্তে আমার ইনফ্লেশনের জন্য খুব সম্ভবত সবচেয়ে বড় দায়ী ফ্যাক্টর। আমার সাপ্লাই কনস্ট্রেন থাকায় মার্কেটে সাপ্লাই ইনফ্লেশন কমছে না, এটা মনিটরিংয়ের ইস্যু আছে অন্য, কারণ এখন কিন্তু টাকা ছাপানো কমে গেছে, হচ্ছে কিন্তু কমে গেছে। ইন্টারেস্ট রেট তো প্রায় 2 বছর ধরে 10%-এ আছে, ওইটার আর ফার্দার এফেক্টিভনেসটা এখন আর নাই, কিন্তু কমানোটাও খুব দ্রুত কমানো হয়তো যাবে না। কিন্তু তাহলে আপনি ঠিক করতে হবে সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডে ওই যে একটু আগে আমি বলছিলাম,
একটা সময় সাপ্লাই সাইডের কনস্ট্রেইন ছিল 23-24-25-এর শুরু পর্যন্ত ইম্পোর্ট কম্প্রেশনের কারণে। ইম্পোর্ট কম্প্রেশনটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এখন সাপ্লাই সাইড কনস্ট্রেইন হলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এন্টারপ্রাইজরা আউটপুট বাড়াতে আগ্রহী না, কারণ ও আউটপুট বাড়িয়ে অবিকৃত মাল নিয়ে লস নিয়ে বসে থাকবে না। মার্কেটের চাহিদা নাই। মার্কেটের চাহিদা ইনডিউস করার জন্য আপনি বাজেটে কি অ্যালোকেশন দিতে পারেন। এই যে 60,000 কোটি টাকার উদ্যোগটা নিয়েছে, এটা চিন্তাটা খুবই ভালো, কিন্তু এইখানে বোধহয় একটু ডিজাইন, যেটা ফজলু ভাই একটা টার্গেট ডিজাইনের কথা বলছিল, সেই জায়গায় আমি ডিজাইন জায়গায় আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এর পুরো টাকাটা বন্ধ ফ্যাক্টরি বা স্ট্রাগলিং ফ্যাক্টরিকে না দিয়ে হয়তো অর্ধেক দিল, আর অর্ধেকটা স্পেন্ড করা উচিত ওই ফ্যাক্টরিগুলো যাদের কাছে বিক্রি করবে তাদের ডিমান্ড আপনি কিভাবে বাড়াবেন। এটার খুব চমৎকার এক্সাম্পল আছে ওয়ার্ল্ডে। যেমন কোভিডের পরপর যখন সব জায়গায় ওপেন হলো কিন্তু ডিমান্ড বাড়ছে না, অনেক জায়গায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল। যদি ইউকেতে ফর এক্সাম্পল আপনি যদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন একটা টাইমে, আপনার ভ্যাট নাই। আপনি যদি সার্টেইন প্রোডাক্ট কেনেন, আপনার ভ্যাট নাই। পাবলিক পারচেস, সেখানে আপনি লোকাল প্রায়োরিটি, পাবলিক ইনভেস্টমেন্টে লোকাল ফার্মকে প্রায়োরিটি দেওয়া, ওই যে টাকাগুলো লাগবে ওই টাকাটা কিন্তু আপনি বাজেটে দিতে পারেন। আপনি ডিমান্ডটাকে আস্তে আস্তে ইনসেন্টিভাইজ করে সাপ্লাইকে বাড়ানো, সাপ্লাই বাড়ানোর মাধ্যমে ইনফ্লেশন কমিয়ে নিয়ে আসলেন। এইটা হলো একটা। সেকেন্ড হলো, বাজেটে আপনি সরকারি টাকা না বাড়িয়ে 9,38,000 কোটি টাকা না বাড়িয়ে, মানে অত বড় না করে কিছু যদি কমিয়ে কিছু প্রজেক্ট আপনি পিপিপিতে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাজেটটা হয়তো কমানোর একটু সুযোগ থাকবে। আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফজলু ভাই, আপনার কাছে জানতে চাইবো, ধরেন বাজেটটা তো কালকে ঘোষণা করবে, এরপরে যদি 3 মাস 6 মাস পরে আমরা আবার আপনার সঙ্গে আলোচনা করি, যে সেই ক্ষেত্রে আপনি কি অগ্রগতি দেখতে চাইবেন মানুষের জীবনে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে কি অগ্রগতিগুলো, কি চেঞ্জগুলো আমরা এই যে অগ্রগতিগুলি দেখতে চাই সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদের মনে হয় যে আমাদের দুইজনেরই ঐক্যমত আছে যে একটা হচ্ছে যে মানে ইনফ্লেশনের ব্যাপারে। এটা হচ্ছে, কারণ ইনফ্লেশনটা আসলে পুরো অর্থনীতিকে সর্বগ্রাসী আসলে একটা সমস্যা। হ্যাঁ, তো এইটা একেবারে প্রধানতম একটা মানে আপনি চান আগামী 6 মাস পরে ইনফ্লেশন নিয়ে যেন আপনাকে আর কোনো কথা বলতে না হয়, এবং বিনিয়োগ পরিস্থিতির একটা উল্লেখযোগ্য, সব সমস্যার 6 মাসে সমাধান হবে না, বাট অ্যাটলিস্ট যে একটা নেগেটিভ অবস্থায় চলে আছে, একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে, এইখান থেকে যেন আমরা একটা লজিক্যাল উত্তরণ দেখতে পারি। বা উত্তরণের কোন সিদ্ধান্তে নতুন করে, আপনি তো একজন বিনিয়োগকারী, আপনি বাজেটের কোন সিদ্ধান্তে ধরেন আগামী 6 মাসে মানে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটি সরকার এটা এখন ধরেন যদি সামগ্রিক পরিস্থিতি, যেমন যদি আপনি ইনফ্লেশন, যদি আমি যদি একটা লোকাল মার্কেটে কোনো জিনিস চিন্তা করি, যেটা মাসুদ ভাই বলেছেন, তাহলে তো আমার লোকাল লোকজন পারচেজ করছে কিনা সেটি হলে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত নিব। সো আবার রপ্তানি হলে যে রপ্তানিও আর একটু বেটার হচ্ছে কিনা, তাইলে না লোকজন গার্মেন্টস কারখানা করতে বা অন্য কোনো রপ্তানি কারখানা করতে উৎসাহিত হবে। সো টোটাল মার্কেটের যে ব্যাপারটা, ডাইনামিক্সটা, এইখানে যদি আপনি পজিটিভ কোনো ইম্প্যাক্ট না আনতে পারেন, তাহলে বিনিয়োগ পরিস্থিতির আহামরি কোনো উন্নতি হবে না। সো এই জায়গায় বাজেটের ঘোষণা 6 মাসে বিরাট কোনো না, 6 মাসের জন্য আমরা পরিবর্তনের সূচনাটা অ্যাটলিস্ট দেখতে পারি, সেইটা আমার প্রত্যাশা থাকে। আমরা শুরুতে বলছিলেন যে বাজেটটি মানে আমরা যেইভাবে যে জায়গায় এসে অর্থনীতি আমাদের দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে বাজেটটি হচ্ছে এই সরকারের জন্য একটা পুনর্গঠনের, অর্থনীতি পুনর্গঠনের বাজেট। আপনি 6 মাস পরে অর্থনীতিটাকে কোথায় দেখতে চান, বাজেটের কোন কোন ব্যবস্থাগুলোর মাধ্যমে, যেটি আপনি সফল হলে খুশি হবেন? 1 নম্বর, আমার সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো, যেটা সব কিছুর ভিত্তি, সেটা এই মুহূর্তে ইনফ্লেশন এবং ফরেন এক্সচেঞ্জের রিজার্ভের দুর্বলতার কারণে আনস্টেবল, ঠিক না হলেও দুর্বল আছে। সেটার আর একটু সুসংহত ম্যাক্রো দেখতে চাই। দ্বিতীয়ত, আমার এমপ্লয়মেন্টের অবস্থা বেশ খারাপ। সেই এমপ্লয়মেন্ট, বিনিয়োগ চাঙ্গা না হলে এমপ্লয়মেন্ট বাড়বে না, কিন্তু এমপ্লয়মেন্ট শর্ট টার্মে বাড়ানোর বাজেটের কিছু বা সরকারের কিছু স্ট্র্যাটেজি থাকে। রুরাল এমপ্লয়মেন্ট, আপনার পাবলিক সেক্টর প্রজেক্টসের মাধ্যমে এমপ্লয়মেন্ট, স্পেশাল ইনসেন্টিভস ফর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন স্মল বিজনেসের ক্ষেত্রে, সেই জায়গাটা আমি দেখতে চাই যে এমপ্লয়মেন্টের ধারাটা উপরের দিকে যাচ্ছে। আপনি যেটি বলছেন যে সাধারণ মানুষের জায়গা থেকে, দেশের সাধারণ মানুষ তারা চাকরি পাবে, চাকরি না পেলেও চাকরির ক্ষেত্র তৈরি হবে এই বাজেটের মাধ্যমে। মূল্যস্ফীতির যে চাপটি আছে সেটি তারা কমবে, সহনীয় অবস্থায় থাকবে। 3 নম্বর, জ্বালানি, কারণ ইনফ্লেশনের পরেই সর্বগ্রাসী যে সমস্যা সেটা হলো জ্বালানি। কারণ এনার্জি ট্রান্সমিশন, পজিটিভ বা নেগেটিভ ট্রান্সমিশন চ্যানেল সর্বময়, ট্রান্সপোর্ট, ফ্রেট ট্রান্সপোর্টেশন, লেবার ট্রান্সপোর্টেশন, পাওয়ার প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এই জ্বালানির ডিসরাপশন যাতে
আমাদের কিন্তু ইরানের আগে থেকেই আমরা এটার ক্রাইসিসে, ইরানের কারণে এটা আরো বেড়েছে। এই আমাদের যদি টাকা অনেক বেশি সাবসিডি ওখানে বাড়াতেও হয়, এলএনজি সাপ্লাইটাকে নিরবিচ্ছিন্ন করা এবং ডিমান্ডকে মিট করা, সেটা করতে হবে। কিন্তু আমাদের তার সাথে সাথে এই বাজেটের মাধ্যমে লোকাল ক্যাপাসিটি গ্যাস এবং রিনিউয়েবল পাওয়ারের জন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ, কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন, আগামীকালই আপনারা জেনে যাবেন এই যে বাজেট নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেই বাজেটের প্রভাব আপনার জীবনে কি পড়ছে। আগামীকাল দুপুরে ঘোষণার পরে কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, কোন উদ্যোগটি সরকারের আপনাদেরকে স্বস্তি দিবে, সবে আগামীকাল। তো সেই বাজেট ঘোষণার পরে আপনার জীবনে কি প্রভাব ফেললো সেটি নিয়ে আমরা আবারও কথা বলবো বাজেট শেষে। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, প্রথম আলোর সঙ্গে থাকবেন।